আচ্ছা, মোটিভেশনাল স্পিকার সোনু শর্মা বলেন যে যারা মিলিনিয়ার হন তাদের চিন্তা ভাবনার মধ্যে একটা বিশেষ প্যাটার্ন আছে। আজ আমরা সেই প্যাটার্নটাকেই বোঝার চেষ্টা করব। চলুন একটু গভীরে গিয়ে দেখি সফল ব্যক্তিরা আসলে টাকার বিষয়ে ঠিক কীভাবে ভাবেন, যা তাদের বাকিদের থেকে একদম আলাদা করে দেয়। আর দেখুন, মূল সমস্যাটা কিন্তু শুরু হয় ঠিক এই জায়গাতেই। যখনই আমাদের ওপর আবেগ চেপে বসে, আমাদের বুদ্ধি, আমাদের ইন্টেলিজেন্স কাজ করা প্রায় বন্ধ করে দেয়। এই আলোচনায় আমরা দেখব কিভাবে আবেগ আর আর্থিক যুক্তির এই লড়াইটা আমাদের প্রায় সমস্ত সিদ্ধান্তকে প্রভাবিত করে। তো চলুন দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব আবেগের ফাঁদটা কি, তারপর শিখব একটা নতুন ফাইন্যান্সিয়াল ফর্মুলা, এরপর দেখব ব্যর্থতা থেকে কি শেখার আছে, শুনবো একটা ব্যক্তিগত গল্প যা সবকিছু বদলে দিয়েছিল, আর সবশেষে জানব গ্রেটনেস বা মহান হওয়ার আসল প্রক্রিয়াটা কি। চলুন শুরু করা যাক সেই সাধারণ লড়াইটা দিয়ে, যেখানে আমাদের অনুভূতিগুলোই আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে কন্ট্রোল করে। আর সত্যি বলতে কি, এই ভুলটা কিন্তু আমরা প্রায় সবাই করে থাকি। প্রশ্নটা হলো, আমরা টাকা পয়সার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আবেগকে এতটা পাত্তা দিই কেন? যেখানে মাথা খাটানো উচিত সেখানে কেন আমরা হৃদয় দিয়ে ভাবি? আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, সমস্যাটা হয় যখন আমরা ভুল জায়গায় ভুল জিনিস ব্যবহার করি। সম্পর্ক চলে আবেগ দিয়ে, মন দিয়ে, কিন্তু সম্পদ তৈরি হয় যুক্তি দিয়ে, মাথা খাটিয়ে। বেশিরভাগ মানুষ এই দুটোকে গুলিয়ে ফেলে। তারা টাকা পয়সার সিদ্ধান্তগুলো মন দিয়ে নেয়, আর গোলমাটা বাঁধে ঠিক এখানে। তো সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর সমাধান কি? চলুন এবার আর্থিক শৃঙ্খলা বা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরির জন্য একটা খুব সহজ কিন্তু শক্তিশালী পরিকাঠামো দেখে নেওয়া যাক। এখানে আসলে 3টা সহজ নিয়ম আছে। প্রথমত, নিজের খরচের উপর কন্ট্রোল আনা। দ্বিতীয়ত, আয় করার পর সবার আগে ইনভেস্ট করা। আর তৃতীয়ত, লোক দেখানোর জন্য কেনাকাটা একদম বন্ধ করে দেওয়া। মনে রাখতে হবে, সম্পদ শুধু উপার্জন দিয়ে তৈরি হয় না, আসল খেলাটা হলো ম্যানেজমেন্টের। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ আয় থেকে খরচ করে, তারপর যা বাঁচে তা বিনিয়োগ করে। কিন্তু মিলিয়নিয়ারদের ফর্মুলা ঠিক তার উল্টো। আয় থেকে প্রথমে বিনিয়োগ বাদ যায়, তারপর যা বাকি থাকে তা দিয়ে খরচ চলে। মানে আয়ের উপর প্রথম অধিকার খরচের নয়, বিনিয়োগের। এই গল্পটা একবার ভাবুন তো। বিলিয়নিয়ার জে পল গেটি একবার একটা রেস্তোরাঁর বাইরে 10 মিনিট অপেক্ষা করেছিলেন শুধুমাত্র একটা ডিসকাউন্ট পাওয়ার জন্য। এখান থেকেই বোঝা যায় সত্যিকারের সম্পদ বিলাসিতা দিয়ে তৈরি হয় না, হয় ডিসিপ্লিন বা শৃঙ্খলা দিয়ে। শুধু টাকার হিসেব নয়, সফল হতে গেলে মনটাকেও ঠিক রাখতে হয়। আর এখানেই ব্যর্থতার ভূমিকা আর ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রাখার গুরুত্ব চলে আসে। চলুন এই দুটো বিষয় একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, সফলতা অনেক সময় আমাদের চোখে একটা পর্দা ফেলে দেয়, একটা ইগো তৈরি করে। কিন্তু ব্যর্থতা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। এটা আমাদের বাধ্য করে নিজের ভুলগুলো খুঁজে বের করতে, আর শেখায় কিভাবে আবার ঘুরে দাঁড়াতে হয়। তাই ব্যর্থতাই কিন্তু আসল শিক্ষক। ইন্ডিগো এয়ারলাইন্সের ককপিটের দরজায় লেখা এই লাইনটা দেখুন। এর সোজা মানে হল, পেশাগত দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত দুশ্চিন্তা বাইরে রেখে আসতে হয়। ভাবুন একবার, যার হাতে 300 যাত্রীর জীবন, সে যদি ব্যক্তিগত সমস্যা নিয়ে প্লেন চালায় তাহলে কি হবে? এই ভাবনাটা কিন্তু সব পেশার ক্ষেত্রেই সত্যি। এবার আমরা এমন একটা গল্পে আসব যেটা এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। সোনু শর্মার জীবনের সেই ব্যক্তিগত গল্প, যা তার সবকিছুকে বদলে দিয়েছিল। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় কিভাবে একজন মানুষের জীবন পুরোপুরি বদলে যেতে পারে। দেখুন, 1998 সাল পর্যন্ত তিনি ছিলেন একজন সাধারণ লক্ষ্যহীন ছাত্র। কিন্তু গ্র্যাজুয়েশনের দিন এমন কিছু একটা ঘটল যা তাকে নাড়িয়ে দিল। পরের কয়েকটা বছর ছিল কঠোর পরিশ্রমের, আর তার ফল মিলল 2007 সালে, যখন তার বার্ষিক আয় 1 কোটি টাকা ছাড়িয়ে গেল। গ্র্যাজুয়েশনের দিন তার বাবা তার হাতে কি তুলে দিয়েছিলেন জানেন? একটা ঋণের ফাইল। আর টাকার অঙ্কটা ছিল 3 লক্ষ টাকা। ভাবুন, 1998 সালে 3 লক্ষ টাকা একটা বিশাল অঙ্ক। ওই একটা মুহূর্তই ছিল বাস্তব পৃথিবীর সাথে তার প্রথম পরিচয়। কিন্তু আসল কষ্টটা ঋণের ছিল না। কষ্টটা ছিল এটা ভেবে যে তার বাবা ছেলের পড়াশোনার যাতে ক্ষতি না হয় তার জন্য এত বড় একটা আত্মত্যাগ নীরবে করে গেছেন। তিনি বলেন, সেই দিন কলেজের ছাত্রটা মরে গেল, আর এক নতুন মানুষের জন্ম হল। বাবার সেই ত্যাগই ছিল তার পরিবর্তনের আসল চালিকা শক্তি। তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? চলুন এবার অতীতের শিক্ষা থেকে ভবিষ্যতের কর্মপন্থার দিকে এগোনো যাক। কারণ দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য শুধু অনুপ্রেরণা বা মোটিভেশন যথেষ্ট নয়, তার চেয়েও বেশি প্রয়োজন একটা শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়ার।
মোটিভেশন জিনিসটা অনেকটা ফোনের ব্যাটারির মতো। একবার চার্জ দিলেন, তারপর শেষ। এটা একটা সাময়িক জোশ। কিন্তু প্রসেস বা প্রক্রিয়া হলো একটা ইঞ্জিনের মতো, যা আপনাকে প্রতিদিন চালায়। যারা গ্রেট হন তারা মোটিভেশনের উপর নির্ভর করেন না, তার একটা প্রসেস ফলো করেন, যা ধীরে ধীরে তাদের পরিচয়ে পরিণত হয়। আর এই যাত্রাপথে একজন সঠিক পথপ্রদর্শক বা মেন্টর খুঁজে পাওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এমন কাউকে বাছুন যার উদ্দেশ্য শুধু টাকা কামানো নয়, যার কাছে ভাইরাল হওয়ার চেয়ে ভ্যালু বা মূল্যবোধ বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, অনেকগুলো ভালো মেন্টরের চেয়ে একজন অসাধারণ মেন্টর অনেক ভালো। আর সব কিছুর শেষে আসল কথাটা হলো এই, যখন আপনার কাছে আপনার কেন বা উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়, মানে আপনি কাজটা কেন করছেন সেটা যখন একদম জলের মতো পরিষ্কার, তখন কিভাবে কাজটা করতে হবে তা অনেক সহজ হয়ে যায়। একটা শক্তিশালী উদ্দেশ্যই আসল মোটিভেশন। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, যদি আপনার জীবনের কেন বা উদ্দেশ্যটা যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে কি সত্যিই কোনো বাইরের মোটিভেশনের প্রয়োজন আছে? একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুন, আপনার আসল চালিকা শক্তি কি? আপনার কেন কি যথেষ্ট শক্তিশালী?